প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কাশফা খানম, সহকারী শিক্ষক, বাংলা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ব্যাকরণের একটি ক্লাস নিতে যাচ্ছি। এর আগে আমি তোমাদের বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়ের দুইটি ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ দুইটা পর্বে প্রথম অধ্যায়কে ক্লাস নিয়েছিলাম। এখন আমরা বাংলা ব্যাকরণের তোমাদের সিলেবাসভুক্ত দ্বিতীয় পরিচ্ছেদ যেটা আছে ধ্বনি ও বর্ণ, এইটা নিয়ে দুইটা পর্বে আমি দুইটা ক্লাস নেব। প্রথম অংশটি আজকে আমরা করব, অর্থাৎ আজকে আমাদের পাঠ্য বা আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ এই অধ্যায়টি প্রথমে আমরা তোমরা এর আগের ক্লাসগুলোতে অনেকবার পড়েছো। ধ্বনি, বর্ণ এসব কাকে বলে বা এসবের উদাহরণ, প্রকারভেদগুলো। তবুও আমরা আমাদের সিলেবাসভুক্ত যেহেতু আছে, সেহেতু এই অধ্যায়টি অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা আবার একটু নতুন করে পর্যালোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমাদের ধ্বনি বর্ণ এই অধ্যায়ের প্রথম যেটি অর্থাৎ যে শব্দটি বা যে কথাটি আসে সেটা হচ্ছে ধ্বনি। অর্থাৎ প্রথমত ধ্বনি কাকে বলে, অর্থাৎ ধ্বনি বিষয়টা কি। আমরা সাধারণভাবে সবাই জানি ধ্বনি হচ্ছে মানুষের উচ্চারিত আওয়াজ, অর্থাৎ মানুষ যেটা আওয়াজ করে সেটাকেই ধ্বনি বলে। আমরা বইয়ের ভাষায় যদি ধ্বনির সংজ্ঞা বলি, সেটা হচ্ছে কোনো ভাষার উচ্চারিত আওয়াজকে বা উচ্চারিত শব্দগুলোকে বিশ্লেষণ করলে যে অংশগুলো পাওয়া যায় সেটাকে ধ্বনি বলে। এবার দেখো, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। তো এই যে ধ্বনি যেটা আমরা উচ্চারণ করি, এই সবগুলোর কিন্তু অর্থ আমরা পাই না, অর্থাৎ এগুলোর আলাদা আলাদা কিন্তু অর্থ পাই না, সেটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে এই যে আমরা ধ্বনিগুলো উচ্চারণ করি, সেটা আমরা কিসের মাধ্যমে উচ্চারণ করি? আমরা ধ্বনি উচ্চারণ করি মূলত বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে বা যে উচ্চারণ তারা করে সেগুলোই হচ্ছে ধ্বনি। তবে আমাদের বাকযন্ত্র কি এখানে সেটাও একটু জেনে নিতে হবে। বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে যে মানুষের ফুসফুস নিঃসৃত যে বাতাস মানুষের যে অঙ্গগুলোর মাধ্যমে বেরিয়ে আসে, অর্থাৎ গলনালী, ফুসফুস, জিহ্বা, মাড়ি, দাঁত, তালু, কণ্ঠ, ঠোঁট, নাক ইত্যাদি হচ্ছে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত অঙ্গ প্রত্যঙ্গ। তো এই যে ধ্বনি, বাংলা ভাষায় উচ্চারিত যে ধ্বনি, সেই ধ্বনিগুলোর প্রকারভেদ নিয়ে আমরা এখন বলবো। অর্থাৎ বাংলা ভাষার উচ্চারিত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে স্বরধ্বনি আর দ্বিতীয়টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রথমটি স্বরধ্বনি আর দ্বিতীয়টিকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। এখন আমরা স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না বা যেটা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজেই স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে, সেটাকেই বলা হয় স্বরধ্বনি। একবার দেখে নাও, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় এই স্বরধ্বনিকে অর্থাৎ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, অর্থাৎ অ, আ, ই, ও, এ, ও এবং এ। এখন আমরা
ব্যঞ্জনধ্বনি কি সেটা নিয়ে বলবো। ব্যঞ্জনধ্বনি হচ্ছে অর্থাৎ স্বরধ্বনি কোনো ধ্বনির কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে বা উচ্চারিত হওয়ার সময় মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেটা স্বরধ্বনি। আর তার ঠিক উল্টোটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও না মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং যে ধ্বনি উচ্চারণের জন্য স্বরধ্বনির বা অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে সেটাকে আমরা ব্যঞ্জনধ্বনি বলি। ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক এর নিচে আমরা যেটা দিয়েছি সেটাকে আমরা হসন্ত বলি, ক হসন্ত, খ হসন্ত, গ হসন্ত, গ। অর্থাৎ ক এর নিচে হসন্ত দিলে, খ এর নিচে হসন্ত দিলে বা গ, ঘ, ও এসবের নিচে যখন আমরা হসন্ত দিই আমরা মনে করে নিতে পারি বা ধরে নিতে পারি এগুলো সঠিকভাবে উচ্চারিত হতে পারছে না। তাহলে উচ্চারিত হয় কেমনে? এই ক হসন্তের সাথে যখন আমরা অধ্বনিটি অর্থাৎ অস্বরধ্বনিটি যোগ করব তখন হবে ক ব্যঞ্জনধ্বনি। আর খ হসন্ত ঠিক একইভাবে খ হসন্ত যোগ অ, তার যখন যোগ করব তখনই হবে খ। ঠিক একইভাবে গ, ঘ, চ, চ, বর্গীয় জ, হ্যাঁ, ট, ঠ এসবগুলোই হচ্ছে ব্যঞ্জনধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ধ্বনি এবং বর্ণ অর্থাৎ ধ্বনি কি আমরা সেটা পড়েছি, এখন বর্ণের সংজ্ঞা এবং ধ্বনির সাথে ব্যঞ্জন বর্ণের যে ছোটখাটো পার্থক্যগুলো আছে আমরা সেগুলি নিয়ে বলবো। অর্থাৎ বর্ণ কি? আমরা তো জানি মানুষের যে উচ্চারিত আওয়াজ সেটি হচ্ছে ধ্বনি, আর বর্ণ হচ্ছে যে মানুষ যেটা আওয়াজ করে সেটা নির্দিষ্ট কোনো রূপ নেই, আর সেটাকে কোনো বাংলা ভাষায় একটা রূপ বা আকৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে, সেই আকৃতি বা প্রকৃতিকেই বলা হয় বর্ণ। তাহলে তোমরা একবার দেখে নাও, বর্ণ হচ্ছে কোনো ভাষা লিখতে যেসব ধ্বনিবোধক সংকেত ও চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। অর্থাৎ ধ্বনিগুলোকে প্রকাশ করার জন্য অর্থাৎ লিখে প্রকাশ করার জন্য যে সংকেতগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলা হয়। বাংলা ভাষার বর্ণগুলো ধ্বনির মতো দুই প্রকার। যেমন বর্ণ দুই প্রকার, একটি হচ্ছে স্বরবর্ণ, অন্যটি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি? স্বরধ্বনি লিখিত রূপ বা সংকেতকে বা চিহ্নকে আমরা স্বরবর্ণ বলতে পারি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি আর স্বরবর্ণ হচ্ছে 11টি। যেমন অ, আ, ই, ই, ও, উ, রি, এ, ওই, ও এবং অ। ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। আর বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। যেমন ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এরপরে আছে অন্তস্থীয় জ, র, ল, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স এবং হ। আর ঢ শূন্য র, অন্তস্থ খণ্ডত, অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই যে বাংলা ব্যঞ্জন বর্ণায় মোট বাংলা ব্যঞ্জন বর্ণে 39টি বর্ণ এবং স্বরবর্ণ 11টি। এই 50টি বর্ণ মিলে একসাথে যে বাংলা বর্ণগুলো সেগুলোকে আমরা একত্রে বর্ণমালা বলতে পারি। অর্থাৎ বাংলা ভাষায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মিলন বা সমষ্টিকে আমরা বর্ণমালা বলি, যেখানে মোট 50টি বর্ণ রয়েছে। স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। 11 এবং 39টি মিলে হচ্ছে 50টি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বাংলা বর্ণমালায় যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ব্যবহৃত হয় সেগুলোর লিখিত রূপগুলো সম্পর্কে আমরা জানব। বাংলা বর্ণমালায়
প্রথমত স্বরবর্ণের লিখিত রূপ দুইটি। একটি হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ, অর্থাৎ স্বরবর্ণগুলো একদিকে পূর্ণরূপ হিসেবে ব্যবহৃত হয়, আবার অনেক সময় এগুলো সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক একইভাবে ব্যঞ্জন বর্ণেরও দুইটা রূপ রয়েছে, একটা হচ্ছে সংক্ষিপ্ত পূর্ণরূপ, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। স্বরবর্ণের লিখিত রূপ দুইটি, একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের পূর্ণরূপ মানে হচ্ছে বাংলা ভাষায় লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে যদি স্বরবর্ণ ব্যবহৃত হয় বা স্বরবর্ণ বসে, তাকে তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। তো সেইভাবে সেই স্বরবর্ণগুলো শব্দের প্রথমে বসতে পারে, মাঝখানে বসতে পারে, আবার শব্দের শেষেও বসে। তো তোমাদেরকে দেখানো হচ্ছে এখানে শব্দের প্রথমে বসলে হয় অনেক, যেমন অ একটি স্বরবর্ণ, সেটা পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। আকাশ একটি স্বরবর্ণ, যার পূর্ণরূপ আমরা দেখতে পাচ্ছি ইলিশ, উকিল। অর্থাৎ শব্দের প্রথমে রস্বই ই বসেছে, ই একটা স্বরবর্ণের পূর্ণরূপ, রস্যৌ ও একটি স্বরবর্ণের পূর্ণরূপ। আবার শব্দের মধ্যে বসেছে দেখো বেদুইন, বেদুইনে রস্বইটা শব্দের মাঝখানে বসেছে, কিন্তু এই রস্বইটা পূর্ণ স্বরবর্ণের পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। বাউল, বাউলে হচ্ছে এখানে রস্যৌ যেটা পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে, পাউরুটিতে রস্যৌ শব্দের মাঝখানে বসেছে, কিন্তু সেটির রস্যৌ পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। আবহাওয়া, আবহাওয়াতে ও শব্দের মাঝখানে বসেও পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। শব্দের শেষে দেখো বই, বউ, যাও, অর্থাৎ শব্দের শেষে যখন স্বরবর্ণ বসে সেটা এরকম পূর্ণরূপে ব্যবহৃত হয়। বই, বইয়ের এই শেষ বর্ণটি স্বরবর্ণ, যেটি পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি। বউ, বউয়ের শেষের বর্ণটি হচ্ছে রস্যৌ, যেটিকে আমরা পূর্ণরূপে দেখতে পাচ্ছি। আর যাও শব্দের শেষের বর্ণ স্বরবর্ণ হচ্ছে ও, যেটাকে আমরা পূর্ণরূপে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ। অর্থাৎ শব্দের প্রথমে, মধ্যে, শেষে যেখানেই বসুক না কেন, সেটার যদি পূর্ণরূপ ব্যবহৃত হয়, সেটাকে আমরা স্বরবর্ণের পূর্ণরূপ হিসেবে ধরে নিই। এখন আসি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের 11টি স্বরবর্ণের মধ্যে অ ছাড়া অন্য কোনো স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যখন সংযুক্ত হয়, তখন পূর্ণ রূপের বদলে তারা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। তো এই যে সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেটাকে আমরা কার চিহ্ন বলি। কার, অর্থাৎ এই কার চিহ্নগুলো বাংলা ভাষায় কার চিহ্ন প্রায় 10টি, যেমন আকার, ইকার, ইকার, ওকার, রস্যকার, দীর্ঘকার, তারপরে হচ্ছে রিকার আছে, একার আছে, ওইকার আছে, ওকার আছে, ঔকার আছে। তো দেখো কার চিহ্ন, কার চিহ্নের হচ্ছে কার চিহ্নের মধ্যে আকার, মা, ম ব্যবহারের সাথে যখন আ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আ স্বরবর্ণটি সংযুক্ত হয়েছে, তখন সেটার আমরা আকার চিহ্নটি অর্থাৎ সংক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি। তেমনি ভাবে বাবার সাথে ব, আ, ব যোগ আ, তো এই আটি এখানে আমরা বয়ের সাথে ব্যঞ্জন বর্ণর সাথে যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপে আকার চিহ্ন হিসেবে দেখতে পাচ্ছি। তেমনি ভাবে ঢাকা, ইকার, ইকারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, অর্থাৎ রস্যইকার রূপ, যেটা এখানে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত দেখতে পাচ্ছি। কিনি, চিনি, মিনি, অর্থাৎ ক ব্যঞ্জন বর্ণটির সাথে যখন ই যুক্ত হয়, তখন সেটা সংক্ষিপ্ত রূপে ইকার হিসেবে যুক্ত হয়েছে। দন্ত্য নয়ের সাথে ই স্বরবর্ণটি সংযুক্ত হয়ে ইকার হিসেবে সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়েছে। তেমনিভাবে চিনি এবং মিনিতেও একইভাবে আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ ইকার, দীর্ঘ ইকারের রূপ হচ্ছে এটি, অর্থাৎ দীর্ঘ ইকারের কার চিহ্ন এটি, সেটা আমরা ব্যবহার দেখতে পাচ্ছি শশী, সীমানা, রীতি, অর্থাৎ শশী, শশীর সাথে তালব্য এর সাথে যখন দীর্ঘই যুক্ত হয়েছে, সেটার সাথে সংক্ষিপ্ত রূপ দীর্ঘ ইকারটা বসেছে। তারপর সীমানা, সীমানার সাথে দন্ত স এর সাথে যখন দীর্ঘই সংযুক্ত হয়েছে, তখন সেটা সংক্ষিপ্ত রূপ দীর্ঘ ইকার ব্যবহৃত হয়েছে। রীতিতেও সেরকম র এর সাথে দীর্ঘই সংযুক্ত হয়ে এর সংক্ষিপ্ত রূপে দীর্ঘ ইকারটা ব্যবহৃত হয়েছে।
ওকার ওকারের রূপ হচ্ছে এটি, অর্থাৎ রস্যকারের রূপ হচ্ছে এটি। রস্যকারের যখন স্বরবর্ণের সাথে বসে তখন সেটা দেখো কুকুর, পুকুর, দুপুর, অর্থাৎ এই সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। দীর্ঘকারের রূপ হচ্ছে এটি, যেটি ব্যঞ্জন বর্ণের সাথে বসেছে ভূত, মূল্য, সূচি। ঋকারের রূপ হচ্ছে এটি, এখানে কৃষক, তৃণ, পৃথিবী। ঠিক একইভাবে একার বসেছে চেয়ার, টেবিল, মেয়ে ইত্যাদির সাথে একার আছে। ঐকার আছে তৈরি, বৈরী, নৈরিত। ওকারের চিহ্ন এটি, যেটা বসেছে খোকা, পোকা, বোকা, অর্থাৎ ক ওকার, প ওকার, ব ওকার। এমনিভাবে ঐকারের রূপ হচ্ছে এইটি, যেটা বসেছে নৌকা, দন্ত নয়ের সাথে ওকার হয়েছে নৌ। মৌসুমী, ময়ের সাথে ওকার হয়েছে মৌ, মৌসুমী। আর পৌষ, পয়ের সাথে ওকার বসেছে পৌষ। একইভাবে স্বরবর্ণের মতো ব্যঞ্জন বর্ণেরও দুটি লিখিত রূপ রয়েছে, একটা পূর্ণরূপ আর একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপটি হচ্ছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ পূর্ণরূপে শব্দের প্রথমে, মাঝখানে বা শব্দের শেষে, যেখানেই স্বাধীন বা সব জায়গায় ব্যঞ্জন বর্ণ স্বাধীনভাবে বসতে পারে। যেমন আমি এখানে প্রথমে দেখেছি, প্রথমে শব্দের প্রথমে বসছে এই যে ক, কবিতা, ক একটি ব্যঞ্জন বর্ণ। পড়াশোনা, প। টগর, ট প্রথমে বসেছে টগর। শব্দের মাঝখানে বসেছে কাকলি, ক। খুলনা, ল ব্যঞ্জন বর্ণ, মাঝখানে বসেছে ফুটবল, ট, ব এইসব মাঝখানে বসেছে। আর শব্দের শেষে হয়েছে আম, অর্থাৎ আয়ের সাথে ম শব্দের শেষে বসেছে ব্যঞ্জন বর্ণ। এগুলো সবগুলোই পূর্ণরূপে ব্যবহৃত হচ্ছে। দেখছি আমরা শীতল, শীতলের ল যেটা শেষে বসছে তাও পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। চট্টগ্রামের ম, যেটা একটি ব্যঞ্জন বর্ণ, তাও শব্দের শেষে বসেছে এবং সেটাকে আমরা পূর্ণরূপে ব্যবহৃত হতে দেখছি। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার অনেকটা সংক্ষিপ্ত রূপ ধারণ করে বা সংক্ষিপ্ত রূপ হয়ে যায়। এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ধারণ করা বা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হওয়া, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, সেটিকে আমরা ফলা বলি। আর ব্যঞ্জন বর্ণের এই ফলা চিহ্ন বা ফলার রূপ হচ্ছে 6টি। প্রথমত হচ্ছে ন ফলা, অর্থাৎ মূর্ধন্য ন ফলাও হতে পারে, দন্ত ন ফলাও হতে পারে। ব ফলা, ম ফলা, জ ফলা অর্থাৎ অন্তস্তীয় জ ফলা, আর র ফলা এবং ল ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়েছে, এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তো ফলা চিহ্ন বলেছিলাম 6টি, যে 6টি হচ্ছে একটা নফলার ব্যবহার দেখো, নফলা দন্ত ন বা মূর্ধন্য ন, সেটা দন্ত ন এবং মূর্ধন্য ন হিসেবেই ব্যবহৃত হয়। যেমন দেখো চিহ্নতে আমরা দন্ত নয়ের সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছি, এটি হয় সাথে দন্ত ন। আর বিভিন্ন দন্ত নয়ের নিচে সংক্ষিপ্ত রূপ যত্ন, তয়ের সাথে দন্ত নয়ের সংক্ষিপ্ত রূপ বসেছে। ঠিক একইভাবে মূর্ধন্য নয়ের সংক্ষিপ্ত রূপ দেখো, পূর্বাহ্ন, হয়ের সাথে দন্ত নয়ের মতো যেটা বসেছে সেটা কিন্তু মূর্ধন্য নয়ের সংক্ষিপ্ত রূপ। ঠিক একইভাবে অপরাহ্নের সাথে হয়ের নিচে যেটা দন্ত নয়ের মতো রূপে বসেছে সেটা কিন্তু মূর্ধন্য নয়ের সংক্ষিপ্ত রূপ। বফলা বসেছে পক্ষ, বিশ্ব, ধ্বনি। কয়ের সাথে সংক্ষিপ্ত, অর্থাৎ বফলা বসেছে সংক্ষিপ্ত রূপে, সেটা এই যে ক এবং ক এর সাথে সংক্ষিপ্ত রূপে ব ফলাটি বসে ক এর দ্বিতীয় উচ্চারণ হচ্ছে। বিশ্বতে তালব্য এর সাথে ব ফলা বসেছে সংক্ষিপ্ত রূপে, কিন্তু ব ফলাটা উচ্চারিত হচ্ছে না, যার কারণে তালব্য টা দ্বিতীয় উচ্চারিত হচ্ছে। ধ্বনি, ধরের সাথে ব ফলা বসেছে, সেটা উচ্চারণ হচ্ছে না, ধ্বনি। মফলার রূপটা হচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত রূপ মর মতো, যেমন পদ্মা, মোহাম্মদ, তন্ময়। অনেক সময় এই মফলার মটা উচ্চারণ হয় না, তদ উজ্জ্ব থাকে। জ ফলা, অন্তস্তীয় জ ফলার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটি, যেটা দেখো খ্যাতির সাথে জ ফলা বসেছে, এই যে জ ফলা। টেংরার সাথে ট এর সাথে বসেছে জ ফলা। ব্যাংকে ব এর সাথে জ ফলা বসেছে, ব্যাংক। রফলার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটি, যেটাতে আমরা ক্রয়ে দেখতে পাচ্ছি
ক্রয়ের রফলাকে আমরা এভাবেও দিতে পারি, আবার রফলা এটার মতো করেও লিখতে পারি ক্রয়। গ্রহতে গয়ের সাথে রফলা হয়েছে, এই যে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ রয়ের সংক্ষিপ্ত রূপ রফলা হয়েছে গ্রহ। আবার রফলার আমরা রেফ আকারটিও রফলা হিসেবে আমরা ধরতে পারি, যেমন কর্ক, অর্থাৎ ক এর উপরে রেফ বসেছে, সেটাও একটা রয়ের সংক্ষিপ্ত রূপ। বর্ণ মূর্ধন্য নয়ের উপরে রেফ বসেছে, যেটাও রফলার একটি সংক্ষিপ্ত রূপ। লফলা, লফলার রূপটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, তাও লয়ের মতো। ক্লান্ত গ্লাস, লফলা দেখতে পাই, যেমন কয়ের সাথে লয়ের সংক্ষিপ্ত রূপ বসেছে কয়ল, গয়ের সাথে রয়ের সংক্ষিপ্ত রূপ বসেছে গয়ল, আর ময়ের সাথে অম্লানে ময়ের সাথে লফলা বসেছে সংক্ষিপ্ত রূপে, যেটা হচ্ছে অম্লান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এগুলোর প্রকারভেদ এবং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ ব্যবহৃত হয় কিভাবে, অর্থাৎ শব্দের মাঝে প্রথমে শেষে বসলে কীরকম হয়, এই পর্যন্ত আমরা জানলাম। অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মোটামুটি পুরোটাই আমাদের জানা হলো। এখন আমরা উচ্চারণ স্থান অনুসারে বা উচ্চারণ অনুসারে এই যে আমাদের বর্ণগুলো আছে বর্ণমালায়, সেগুলোকে উচ্চারণ স্থান অনুসারে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা ককে কণ্ঠধ্বনি বলি, ঠিক একইভাবে কণ্ঠ, জিহ্বামূলীয় বর্ণ, তালব্য বর্ণ, ওষ্ঠ বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্ত বর্ণ, কণ্ঠ তালব্য বর্ণ বা কণ্ঠস্থ বর্ণ। এই 50টি বর্ণকে, অর্থাৎ বাংলা বর্ণমালার 50টি বর্ণকে উচ্চারণ স্থান অনুসারে এই সমস্ত ভাগগুলোতে ফেলতে পারি। এখন আমরা সেটা দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণ বর্ণের উচ্চারণ স্থান অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলোর নামগুলো আমরা নিচে দেখিয়েছি, যেমন দেখে নাও। যেমন অ, আ, ক, খ, গ, ঘ, উ, হ। এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূল। তোমরা একবার উচ্চারণ করে দেখতে পারো। অ, ক, খ, গ, এগুলো উচ্চারণের সময় কণ্ঠ থেকে, অর্থাৎ ফুসফুসনালিত বাতাসটা কণ্ঠ থেকে বেরিয়ে আসে, এই জন্য এটার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূল। যেহেতু এগুলোর এই বর্ণগুলোর উচ্চারণ স্থান কণ্ঠ বা জিহ্বামূল, এই জন্য এগুলোকে আমরা কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ বলতে পারি। রস্বই, দীর্ঘই, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, অন্তস্থীয় জ, অন্তস্থীয় তালব্য স। এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে তাল। তাহলে দেখো চ, 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 অর্থাৎ জিহ্বার উপরের অংশটা তালুকে স্পর্শ করে। এই বর্ণগুলো চ, ছ, বর্গীয় জ, ইয়, তালব্য স, এগুলো যখন উচ্চারণ করি আমরা, জিহ্বার উপরের অংশটি তালুকে স্পর্শ করে বলে এটার উচ্চারণ স্থান তালু, এবং এইগুলোকে আমরা তালব্য বর্ণ বলতে পারি। রস্য, দীর্ঘ, প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের দুই ওষ্ঠ ব্যবহৃত হয়, প, ফ, ব, ভ, ম, ও, ও। অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণের সময় কোনো না কোনোভাবে দুই ওষ্ঠের ব্যবহার হয়, দুই ওষ্ঠের সাথে, অর্থাৎ একটা ওষ্ঠ আরেকটা ওষ্ঠের সাথে স্পর্শ হয় বা ব্যবহৃত হয় বলে এই বর্ণগুলোকে ওষ্ঠবর্ণ বলে। রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, র, ঢ শূন্য র, ঢ শূন্য র, মূর্ধন্য স। এগুলোর উচ্চারণ স্থান মূর্ধা। অর্থাৎ এগুলো, এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, যেমন ট, ঠ, ড, ঢ, এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, জিহ্বার অগ্রভাগের নিচের অংশটা যেটাকে আমরা মূর্ধ বলি, এটা তালুকে স্পর্শ করে বলে এটার উচ্চারণ স্থান মূর্ধা, এবং এগুলোকে আমরা মূর্ধন্য বর্ণ বলতে পারি। এ, ওই, এ, ওই, এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং তালু, এই জন্য এগুলোকে কণ্ঠ তালব্য বর্ণ বলতে পারি। ও এবং আও, এগুলোর এই দুটি বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে ও এবং ও। এই দুটির উচ্চারণের জন্য আমাদেরকে ওষ্ঠ এবং কণ্ঠের সাহায্য নিতে হয়, এই জন্য এই দুটি বর্ণের নাম হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্ত স। এই বর্ণগুলো উচ্চারণের সময়, যেমন ত, থ, দ, দ,
দ। এই বর্ণগুলো উচ্চারণের সময় জিহ্বা দাঁতের সম্পূর্ণ অংশকে স্পর্শ করে, অর্থাৎ এগুলোর উচ্চারণের স্থান হচ্ছে দন্ত অর্থাৎ দাঁত। এই জন্য এই বর্ণগুলোকে আমরা দন্তবর্ণ বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।